আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নার্সিং ভর্তি প্রস্তুতির যে প্রশ্ন সলভের একটা প্লেলিস্ট আমরা করব বলছিলাম, তার ২য় ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটা আমরা মূলত ডিপ্লোমা নার্সিং এর ২০২৫-২৬ এ আসছে বাংলার প্রশ্নটা আমরা সলভ করব। ঠিক আছে? ২০২৫-২৬ এর ডিপ্লোমায় আমাদের বাংলার যে প্রশ্নগুলো ছিল, এগুলো আমরা আজকে সলভ করব। সো আমরা বাড়তি কথাবার্তা বলব না। আমরা ডিরেক্ট আমাদের ক্লাসে চলে যাব। আচ্ছা। ওকে। সবার ১ম এ আমাদের যে প্রশ্নটা আমাদের সামনে আসলো, আমরা দেখতেছি কি বলছে? বলছে, "যার দুহাত সমান চলে।" ওকে? যার দুহাত সমান চলে তার এক কথায় প্রকাশ কি হবে? সো ১ম আমরা একটা প্রশ্ন পাইলাম এক কথায় প্রকাশ থেকে। দেখো, এক কথায় প্রকাশ তো আমাদের মুখস্থ করতে হবে। সো আমরা তোমাদেরকে আমাদের ক্লাসে এক কথায় প্রকাশ ইম্পোর্টেন্ট যেগুলো আছে ওগুলো আমরা তোমাদেরকে আ একটা পিডিএফ দিয়ে দেব। ওগুলো পড়লে তোমাদের মোটামুটি হয়ে যাবে। এইখানে যেটা আছে, যার দুহাত সমান চলে, এটাকে মূলত বলা হয় সব্যসাচী। সব্যসাচী মানে হচ্ছে যার দুহাত সমান চলে। আর যে অপশনগুলো আছে দেখো দ্বিমুখী। দ্বিমুখী মানে কি? মানে দুই মুখে চলে অথবা দুই মুখে কথা বলে এরকম কাউকে। দুই হাতা, এটা ওরকম আসে না। সর্বকুশলী, এখানে কৌশল বা কুশলীর কোনো কথা আসে না। মূলত সব্যসাচী কথার অর্থই হচ্ছে যার দুহাত সমান চলে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে আমাদের একটা বিপরীত আমাদের একটা প্রতিশব্দ, আচ্ছা, প্রতিশব্দ আসছে। আ অর্থাৎ সমার্থক শব্দ। সো কি বলছে? বলছে অন্ধকার শব্দটির প্রতিশব্দ কি? আচ্ছা, অন্ধকারের আমাদের অনেকগুলো প্রতিশব্দ হইতে পারে। এর মধ্যে আমাদের একটা আছে তিমির। সো এটাও আমাদের একটা মুখস্থ প্রশ্ন। আমরা এটারও পিডিএফ তোমাদের দিয়ে দেব। তোমাদের বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা এগুলোর তোমাদেরকে পিডিএফ দেয়া হবে। আচ্ছা। সো অন্ধকারের একটা প্রতিশব্দ হইতে পারে তিমির। তিমির মানে হচ্ছে অন্ধকার। আর এখানে যে অপশনগুলো আছে দেখো রাত্র। রাত্র মানে কি? মানে রাত্রি, মানে রাত বা নাইট। সো রাত হলে অন্ধকার হয় ঠিক আছে। বাট রাত্র মানে তো আর অন্ধকার না। এবার একটা আছে কলুষ। কলুষ হচ্ছে ধরো কারো সম্পর্কে একটা খারাপ কথা বলা বা খারাপ কিছু। তারপর কলঙ্ক, এটাও একটা আমাদের অন্ধকার বলতে আসলে এগুলা বুঝায় না। সো অন্ধকারের একটা প্রতিশব্দ কি? প্রতিশব্দ হচ্ছে তিমির। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, এখানে দেখো আমাদের হচ্ছে ফার্স্ট পেপারের কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পেপার বা আমরা বলতে পারি সাহিত্য। সাহিত্যর প্রশ্ন। এখন আমরা লাস্ট ইয়ারে যেটা দেখলাম, সাহিত্য থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে। তো আমাদের বেশিরভাগ প্রশ্নই আমাদের সাহিত্য থেকে আসছে বাংলা ফার্স্ট পেপারের। মানে বাংলা আমাদের যে প্রশ্নটার। আমাদের গ্রামার পার্ট থেকে, ব্যাকরণ পার্ট থেকে খুব কম প্রশ্ন আসছে। এবং এইটা তোমাদের চাকরির পরীক্ষাগুলায়ও বর্তমানে দেখা যাচ্ছে। অর্থাৎ নতুন একটা ট্রেন্ড তৈরি হচ্ছে। বাংলার প্রশ্ন, বাংলার প্রশ্নে অনেক সাহিত্যের প্রশ্ন থাকবে। সো সাহিত্যের যে গল্পগুলা এবং কবিদের যে বিভিন্ন লেখা, বিভিন্ন আ কবি পরিচিতি, এগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। সো এইখানে যেটা বলছে, বলছে বনফুল রচিত নিমগাছ গল্পের ধরন, অর্থাৎ নিমগাছ গল্পটা কেমন ছিল? সো নিমগাছ গল্পটা তোমরা যারা পড়ছো তারা একটু করবা যে নিম গাছটাকে কি করছে একটা প্রতীক হিসেবে কল্পনা করছে। প্রতীক হিসেবে। কার প্রতীক? নিম গাছটা হচ্ছে ওই যে বাড়ির যে বউ, ওরকম একটা কথা আসছিল না যে বাড়ির বউয়ের মতো মানে একটা প্রতীক। সো নিম গাছ যেমন হচ্ছে সব কাজে লাগে কিন্তু নিম গাছকে শেষ পর্যন্ত রাখে না। সো সেরকম বউ হচ্ছে সব কাজে হেল্প করে বাট ওরকম একটা আমাদের যে প্রতীক ছিল নিম গাছটা। সো আমাদের নিম গাছ গল্পটা কেমন? এটা প্রতীকী গল্প। এটা জীবনমুখী গল্প না, অনুগল্প না বা রম্য গল্প না। ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রতীকী গল্প। তোমরা এটার পারলে উত্তর দাও তো বনফুলের প্রকৃত নাম কি ছিল? বনফুল নামটা তো উনার ছদ্মনাম ছিল। বনফুলের প্রকৃত নাম কি ছিল? আচ্ছা, আমরা হুম, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন আমাদের বলছে, নিজের ভালো সবাই বোঝে। এখানে ভালো কোন পদ? একটা ব্যাপার খেয়াল করো। ভালো মানে কি? কারো একটা গুণ, তাই না? কারো একটা গুণ। ধরো বলা হইলো আম লোকটা, লোকটা অনেক ভালো। এখানে কি বুঝাইছে? লোকটার একটা গুণ বুঝাইছে। লোকটার একটা গুণ বুঝাইছে। এখন আমরা কি জানি? কোনো কিছুর অর্থাৎ কোনো বিশেষ্য বা সর্বনামে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এগুলো কে বুঝায়? এগুলো বুঝায় হচ্ছে ইংরেজিতে আমাদের অ্যাডজেক্টিভ, বাংলায় হচ্ছে আমাদের বিশেষণ। তাই না? সো ভালো ওয়ার্ডটা মেইনলি কি হিসেবে ইউজ হয়? বিশেষণ হিসেবে ইউজ হয়। বাট এইখানে আমাদের যে লাইনটা আছে, এই লাইনটা দেখো এখানে নিজের ভালো সবাই বোঝে। এখানে এই ভালোটা কিন্তু কোনো একটা গুণ বুঝায় না। ঠিক আছে? কোনো একটা কোনো বিশেষ্য বা সর্বনামের গুণ বোঝায় না। মূলত এখানে ভালোটা নিজেই হচ্ছে একটা সাবজেক্ট, অর্থাৎ কর্তা বা সাবজেক্ট। আমরা ইংরেজিতে যেটা সাবজেক্ট বলি।
ধরো আমরা বলি রহিম ভাত খায়, হ্যাঁ? সো এইখানে রহিমটা কি? সাবজেক্ট অর্থাৎ রহিম কাজটা করে বা রহিম এর সম্পর্কে বলা হইছে। সো রহিমটা এখানে কিন্তু একটা বিশেষ্য। এইখানেও এই যে নিজের ভালো অর্থাৎ এই পুরাটা হচ্ছে আমাদের সাবজেক্ট অংশ। ঠিক আছে? সো আমাদের সাবজেক্ট মূলত কি হয়? বিশেষ্য বা সর্বনাম হয়। সো যেহেতু এখানে একটা নাম হিসেবে আসছে, মানে আমাদের সর্বনাম না, সুতরাং এটা একটা বিশেষ্য হবে। ঠিক আছে? সো এইখানে ভালো ওয়ার্ডটা হবে বিশেষ্য। বাট এই ভালো দিয়ে যদি কোনো একটা গুণ বুঝায়, তখন সেটা কিন্তু বিশেষণ হয়ে যাবে। আচ্ছা। আ আ আশা করি তোমাদের ক্লিয়ার হইছে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে আমাদের বলছে, এই যে আবার একটা আমাদের সাহিত্যের প্রশ্ন। অভাগী স্বর্গ প্রবন্ধে কেন্দ্রীয় আলোচ্য বিষয় কোনটা? আচ্ছা, অভাগী স্বর্গ গল্পটা তোমরা যারা পড়ছো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটা আমাদের কি ছিল? অভাগী একটা মেয়ে ছিল। ও হচ্ছে একটু নিম্ন জাতের নারী ছিল। আ এরকম একটা আমাদের কাহিনী ছিল। পরে মারা যায়। আ জাত-পাত নিয়ে একটা কাহিনী হয়। ওর ওর মারা যাওয়ার পরে যে আম পোড়ানো হয়, ওইটা নিয়ে একটা কাহিনী হয়। সো মূলত অভাগীর স্বর্গে আমাদের কি দেখানো হয়? আমাদের জাতিভেদ সম্পর্কে যে ও নিম্ন জাতি, ওকে হচ্ছে গিয়ে সম্মান দেওয়া হয় না, অথবা উম ওরকম আগুনে পোড়ানোর ব্যাপারটা নিয়ে একটু কাহিনী হয়, যেহেতু ও নিম্ন জাতির। সো জাতিভেদটা মূলত এখানে আমাদের প্রকাশ পাইছে। একই সাথে গল্পটায় আমাদের দারিদ্র্য প্রকাশ পাইছে। অভাগীর দারিদ্র্যময় জীবন, সাম্প্রদায়িকতা, এই যে জাতিভেদ, এটাও মূলত একটা সাম্প্রদায়িকতাই। সো এটাও প্রকাশ পায়। মানবিক আচরণটা প্রকাশ পায় না, বাট দারিদ্র্য বা সাম্প্রদায়িকতাকে প্রকাশ পায়। কিন্তু আমাদের বলা হইছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় অর্থাৎ মূল কথা কোনটা? মূল কথা কোনটা? মূল কথা হচ্ছে জাতিভেদ। আচ্ছা, পরের কোয়েশ্চেন দেখো। হুম, বলছে সঠিক বানানের শব্দটা কোনটা? দেখো, আমাদের আ এটা একটু আমাদের সমস্যা হইতে পারে যে মূলা নাকি মূলো? ধুলা নাকি ধুলো? দেখো, আমাদের সঠিক বানান হচ্ছে ধুলা, সঠিক বানান হচ্ছে মূলা। আর এই ধুলার কথ্য রূপ, এটা হচ্ছে কথ্য রূপ, মানে আমাদের মুখের ভাষা। কথ্য রূপ হচ্ছে ধুলো, হ্যাঁ? আর এই মূলার কথ্য রূপ হচ্ছে মূলো। সো ৪ টাই কারেক্ট, বাট বেশি কারেক্ট হচ্ছে এই ২ টা, ধুলা আর মূলা। আর এখানে যে ধুলো আছে দেখো, আমাদের দীর্ঘ উ আছে, হবে না। মূলো আছে, দীর্ঘ উ আছে, হবে না। রিলি এটা দিয়ে আসলে কি বুঝাইতে চাইছে আমি জানি না। এটা হয়তো আমরা সঠিক প্রশ্নটা পাই নাই, সঠিক অপশনটা পাই নাই। যাই হোক। কিন্তু এখানে আমাদের কি আছে? মূলা আছে। সো এখানে আমাদের উত্তর হবে মূলা। দেখছো, আমাদের মূলাও আমাদের প্রশ্নে আসে। আচ্ছা, একটু মজা করলাম। আমরা পরের প্রশ্নে যাব। আমাদের আবার সাহিত্যের প্রশ্ন। বলছে, সুখ কবিতার আলোকে সুখী হতে যা থেকে বিরত থাকতে হয়। দেখো, বিজ্ঞানকে অস্বীকার, এতে করে সুখী হওয়ার কোনো উপায় নাই, এটা বাদ। জ্ঞানের প্রতি অনীহা প্রকাশ, যদি জ্ঞানের প্রতি একটু অনীহা প্রকাশ করো, একটু অসুখী হইতেও পারো, বাট এটাও মানে অতটা ইম্পোর্টেন্ট না। বাট এইখানে যে ২ টা দিয়েছে দেখো, অহংকার প্রকাশ। সো তুমি যদি অহংকার প্রকাশ করো, তোমার একটা টাইমে আ তুমি সুখী হইতে পারবা না একটা টাইমে। এটা ঠিক। বাট এটাও অতটা আমাদের কাছাকাছি যায় না। কিন্তু বৃত্তের প্রতি লোভ প্রদর্শন, এটা আমরা বাদ দিলাম। বৃত্তের প্রতি লোভ প্রদর্শন অর্থাৎ একজন অনেক বিত্তবান, অনেক টাকা-পয়সা আছে। তুমি যদি ওটার উপর লোভ দাও, তুমি যদি চিন্তা করো যে আমার তো অত টাকা-পয়সা নাই, তোমার কি কোনদিন সুখী হওয়া পসিবল তোমার? ধরো তোমার ৳১,০০,০০,০০০ আছে, ৳১০,০০,০০,০০০ আছে, অথবা ৳১,০০০,০০,০০০ আছে। তুমি চিন্তা করতেছো আরেকজন লোকের ৳১০,০০০,০০,০০০ আছে। সো তোমার অনেক টাকা থাকার পরেও কিন্তু তুমি সুখী হতে পারবা না। সো বৃত্তের প্রতি লোভ প্রদর্শন করলে আমি কি হতে পারবো না? সুখী হতে পারবো না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে, বই পড়া প্রবন্ধে সুশিক্ষিত মানুষের পরিচয় কি? আচ্ছা, আমাদের প্রবন্ধটা প্রমথ চৌধুরীর লেখা। প্রমথ চৌধুরীর জীবনীটাও আমাদের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট। সো বলা হইছে, আ এই প্রবন্ধে আমাদের একটা লাইন আছে এরকম যে, "সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।" অনেক পপুলার একটা লাইন। আমাদের অনেক সময় আমাদের সামনে বাজে যে, "সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।" অর্থাৎ নিজে, নিজেই শিক্ষিত। সো আমাদের ওই লাইনটা মনে রাখলেই হবে। এখানে আর কোনটা দেয়ার কোন দরকার নাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। ভবিষ্যৎকাল প্রকাশে যে শব্দটা ব্যবহৃত হয়, এখন। এখন মানে কি? বর্তমানে হইতেছে। এটা বর্তমান। বিগত, বিগত মানে হচ্ছে আগেই হয়ে গেছে। এটা অতীত। আজকে, এটাও বর্তমান, মানে আজকে হবে বা আজকে হইতেছে। সামনে অর্থাৎ আগামী দিনে হবে। সো সামনে মানে কি? আগামী অর্থাৎ ভবিষ্যৎ। সহজ প্রশ্ন না? দেখো বলছে ভবিষ্যৎকাল প্রকাশে যে শব্দটা ব্যবহৃত হয়, সামনে। ওকে। নেক্সট প্রশ্ন।
আহ্বান গল্পে লেখকের সহপাঠী কে ছিলেন? এগুলো তো আর আমাদেরকে এগুলো আমাদের বোঝানোর কিছু নাই। এগুলো তো আমাদের গল্পটা পড়লে, গল্পটা সম্পর্কে একটু আইডিয়া থাকলে তখন আমরা বুঝতে পারব। সো এখানে আহ্বান গল্পের লেখকের একজন সহপাঠী ছিল আবেদ আলী নাম। সো এটা আমাদের একটু জানতে হবে, পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা। এই যে দেখো, নিত্য স্ত্রীবাচক শব্দ কি? খুবই ইম্পোর্টেন্ট। যারা তোমরা হচ্ছে পড়াশোনা করতেছো, তারা এগুলা অনেক পড়ছো। নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ কি? যেগুলোর কোনো পুরুষবাচক শব্দ নাই। এখানে দেখো, আমাদের যে সতিন, সতিনের কিন্তু কোনো পুরুষবাচক শব্দ নাই। সো এরকম অনেকগুলো আছে সতিন, সৎমা, সদভা, বিধবা, এও, দাই, পোয়াতি। এটা বোঝার কেমন? ধরো পোয়াতি মানে কি? গর্ভবতী। এখন একজন ছেলে কি গর্ভবতী হইতে পারে? সো গর্ভবতীর কিন্তু কোনো পুরুষবাচক শব্দ নাই। সো এরকম আমাদের তারপর আছে যে ডাইনি, পেত্নী, ঠিক আছে? তারপর অসূর্য স্পর্শা। এটা খুব ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে অসূর্য স্পর্শা মানে কি জানো? মানে হচ্ছে সূর্যের আলো মানে হচ্ছে পুরুষের কোনো পরপুরুষ বা কোনো পুরুষের মুখ দেখে না এরকম নারী। যাই হোক, সো এই টাইপের ওয়ার্ডগুলো আমাদের হচ্ছে নিত্য স্ত্রীবাচক। এখানে উত্তর হবে সতী। পরের প্রশ্ন, মমতাদি গল্পে স্কুল পড়ুয়া ছেলেটির জন্য জীবনময় লেন কেমন ছিল? দেখো, আ ছেলেটা ছিল একটু বড়লোক টাইপের। আর জীবনময় লেন ছিল মমতাদির বাড়ি যেখানে ছিল। সো জীবনময় লেনটা ছিল একটু বস্তি টাইপের, হ্যাঁ? সো বস্তি টাইপের একটা জায়গা। তো ছেলেটার কাছে কেমন ছিল? মনে হচ্ছিল যে মানে এত বাজে একটা অ রোড কিভাবে হইতে পারে? সো ওর কাছে ওটা ছিল জমালয়ের মতো অর্থাৎ জমের বাড়ির মতো, হ্যাঁ? সো জমালয়ের মতো। সো তোমরা কেউ যদি মামার বাড়ি দেখে চাপ দিতে পারো। স্বর্গপুরী না, স্বর্গপুরী ছিল না, প্রেতপুরীও ছিল না, জমালয়ের মতো ছিল। ঠিক আছে? আচ্ছা। ওকে। নেক্সট, শিক্ষাচিহ্ন প্রবন্ধে ম্যান অফ সায়েন্স বলতে হিসেবে কার উল্লেখ আছে? এখানে আমাদের মূলত শিক্ষকের কথা বলা হয়েছে যে শিক্ষক হচ্ছে আ একজন সায়েন্টিফিক মানুষ হিসেবে স্টুডেন্টদেরকে গড়ে তুলবে বা এই টাইপের আমাদের জিনিসপাতি। সো ম্যান অফ সায়েন্স হিসেবে কার কথা উল্লেখ আছে? শিক্ষকের কথা। বাট এখানে সায়েন্স আছে দেখে কিন্তু আবার বৈজ্ঞানিক দেখাইও না। ঠিক আছে? আচ্ছা। অপরিচিত গল্পে যে প্রথার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান করা হয়েছে, তো অপরিচিতায় কি হয়? কল্যাণীর বিয়ে হওয়ার কথা ছিল অনুপমের সাথে। বাট বিয়েটা কেন হয় না? কারণ মামা হচ্ছে যৌতুকের যে কি গহনা দিবে ওইটা নিয়ে কাহিনী করে। সো কিসের এগেইনস্ট এ বলা হয়েছে? যৌতুকের এগেইনস্ট এ। আচ্ছা। নেক্সট, কর্তৃকারকে শূন্য বিরতি অর্থাৎ আমাদের এখানে একটা কারক ও বিভক্তি থেকে প্রশ্ন আসছে। দেখো, আমাদের বলছে শূন্য বিভক্তি ১ আর ২ হচ্ছে কর্তৃকারক। ১ম একটা দেখো, ছাগলে, ছাগলে মানে কি আছে? ছাগলের সাথে একটা এ যুক্ত আছে। ছাগল এ। এ মানে কি? সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি। সো বিভক্তি দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা হবে না, বাদ। টাকায় এই যে আবার এ অন্ত্যেষ্টিয় তে, অন্ত্যেষ্টিয় সপ্তমী বিভক্তি। তার মানে আমরা বুঝতে পারতেছি এটাও হবে না। এখন ১ম ২ টা ডাক্তার, এটা আমাদের শূন্য বিভক্তি। অনামিকা এটার সাথেও কিছু যুক্ত নাই। এটা একটা নাম যেহেতু, এটাও এটা শূন্য বিভক্তি। সো এই ২ টার একটা হবে। এখন দেখো, অনামিকা বই পড়ে। অনামিকা বই পড়ে। কাজটা কে করে? অনামিকা করে। কাজটা যে করতেছে অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট বা কর্তা তাকে আমরা কি বলি? কর্তৃকারক বলি। বই পড়ার কাজটা অনামিকা করতেছে। সুতরাং অনামিকা হচ্ছে কর্তৃকারক। অনামিকা কি কারক? কর্তৃকারক। এবং অনামিকা একটা নাম, এর সাথে কোনো বিভক্তি যুক্ত নাই। তার মানে একটা শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। সুতরাং এটি আমাদের উত্তর। আর ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কিন্তু একটা কর্তা না। কারণ ডাক্তার ডাকার কাজটা অন্য কেউ করবে। সো কাজটা করতেছে অন্য কেউ। সে হচ্ছে কর্তা। আর ডাক্তারকে ডাকতেছে ও হচ্ছে কর্ম। ঠিক আছে? এটা কিন্তু অনেক পপুলার একটা উদাহরণ যে ডাক্তার ডাকো কি? কর্মকারকে শূন্য বিভক্তি। আচ্ছা। আশা করি তোমাদের ক্লিয়ার হইছে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে, সিরাজুদ্দৌলা নাটকে ঘসেটি বেগম আছে। এটা খুব পপুলার এবং তোমাদের এটা না পড়লেও পারার কথা। এই ঘসেটি বেগম চরিত্র কি প্রকাশ পেয়েছে? হচ্ছে একজন ষড়যন্ত্রকারী ছিল। ষড়যন্ত্রকারী ছিল। তোমরা কেউ যদি শান্তিপ্রিয় নারী বা নিরীহ গৃহিণী দাগাইতে চাও, তাতেও তোমাদেরকে আরো মার্ক দেওয়া উচিত, বুঝছো? আচ্ছা, মজা করলাম। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে, সোনার তরী কবিতায় নৌকায় উঠতে না পারা ব্যক্তিকে। এটা কেউ না পড়লে মাঝি বলবে, বাট কবিতাটা একবার পড়লে আমরা কি বুঝতে পারবো? আমাদের কবিতাটা কি ছিল? কৃষক কি করছিল? আমাদের হচ্ছে নৌকায় তার সকল সম্পদ অর্থাৎ সকল আমাদের যে ফসল এগুলো তুলে দিছিল। বাট হচ্ছে নিজে আর শেষ পর্যন্ত উঠতে পারে নাই। ও নিজের ফসলেই নৌকা ভরে গেছিল। তো মূলত এটাও একটা আমাদের হচ্ছে মেটাফর বেসড কবিতা। যে কৃষক বলতে এখানে কবি নিজেকে বুঝাইছেন। ফসল বলতে তার বিভিন্ন সাহিত্যকর্মকে বুঝাইছেন। বাট মেইনলি কে উঠতে পারে নাই? কৃষক উঠতে পারে নাই। ঠিক আছে? সো এটা অনেক সময় কৃষক না থেকে কবি থাকতে পারে। কবি নিজে, তাহলে আমাদের কবি নিজে হবে। আর কৃষক থাকলে তো কৃষক হবে। নেক্সট প্রশ্ন, দেখতেছো? আমাদের সাহিত্য থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে।
লাল সালু উপন্যাসে আমেনা বিবি যা দেখে বুঝলেন তিনি স্বামীর বাড়ি এসে গেছেন। কি দেখে বুঝতেন? আমেনা বিবি আমাদের ওইটা একটা তাল গাছের কথা ছিল, তাই না? যে তাল গাছটা দেখে ১ম দিকে যখন হচ্ছে বিয়ের পরে ১ম দিকে যখন স্বামীর বাড়িতে আসতেন, তখন ওই তাল গাছটা দেখে বুঝতে পারতেন যে স্বামীর বাড়ি প্রায় এসে গেছি। আচ্ছা। হুম। এরপর দেখো নেক্সট প্রশ্ন। ঋতুবর্ণন কবিতায় ১ম যে ঋতুবর্ণ দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলোর জন্য আমাদের ওই কবিতাটা বা গল্পটা পড়া থাকতে হবে। না হলে আমাদের পারতে একটু কষ্ট হবে। সো কবিতাটা এরকম একটা ১ম লাইনটাই ছিল যে, "প্রথমে বসন্ত ঋতু, নবপল্লব" এই টাইপের একটা লাইন ছিল। নতুন পাতা আসছে বসন্তে। সো ১ম এ কার কথা বলা হইছে? বসন্তের কথা বলা হইছে। সো আমরা দেখতে পাইতেছি আমাদের সাহিত্য থেকে কিন্তু অলমোস্ট আমাদের ১০ টার বেশি প্রশ্ন আসছে সাহিত্য থেকে। সো এটা কিন্তু একটা রেয়ার। আগে এরকম হইতো না। বাট আমরা বুঝতে পারতেছি যে আমাদের ট্রেন্ড ওইদিকে যাচ্ছে। সো সাহিত্য পড়তে হবে। সাহিত্যের যে গল্পগুলা সম্পর্কে অত ভালোভাবে না পড়লেও এট লিস্ট আইডিয়া রেখে যেতে হবে। তাহলে আমরা প্রশ্নগুলোর উত্তর ভালো করে দিতে পারব। সো এই ছিল আমাদের মোটামুটি ডিপ্লোমায় আসা ২০২৫-২৬ এ বাংলার যে প্রশ্নগুলা। সো আমরা তোমাদেরকে সলভ করে দিলাম। তোমরা ক্লাসটা ভালো লাগলে আ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। প্লাস আমাদের রোড টু নার্সিং এর একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে। তোমরা যদি নার্সিং ভর্তি প্রস্তুতি নিয়ে থাকো, তোমরা ওই গ্রুপগুলো যুক্ত হইতে পারো। গ্রুপগুলোর লিংক আমরা দিয়ে দেব। সো সবাই থাকো। আমাদের দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।